৬ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টা করা স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, আত্মরক্ষা এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। যুদ্ধবিরতি আর চলমান শান্তি চুক্তি নিয়ে আলোচনার মধ্যে ইরানে আবারও হামলা চালালো মার্কিন সামরিক বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস সহ দেশটির উপকূলীয় কয়েকটি এলাকায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও মাইন পেতে রাখার কাজে ব্যবহৃত নৌযানগুলোকে লক্ষ্য করে আত্মরক্ষামূলক এই হামলা চালানো হয়েছে বলে জানায় সেন্টকম। হামলার খবরটি নিশ্চিত করেছে ইরানের সংবাদ সংস্থাগুলো। তবে এই ঘটনার এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। সোমবার গভীর রাতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে কাজ করছে। কিন্তু মার্কিন কর্মকর্তাদের মতে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিরোধ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে মতপার্থক্যের কারণে যুদ্ধ শেষের চূড়ান্ত চুক্তি আশার আলো দেখেনি। দফায় দফায় দুদেশের পাল্টা প্রস্তাব ঘিরে তৈরি জটিলতার মাঝেই এ হামলা শঙ্কা তৈরি করেছে নতুন করে মধ্যপ্রাচ্য সংঘাতের বলে মনে করছেন বিশ্লেষকরা। হামলার ফলে দুদেশের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির ভাগ্যে কি ঘটতে যাচ্ছে তাও এখন স্পষ্ট নয়। আরাফাত ইসলাম, ৭১। যুক্তরাষ্ট্রের সাথে কিছু বিষয়ে সমঝোতা হলেও চুক্তি আসন্ন নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তেহরানে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি বলেন, চলমান আলোচনার কেন্দ্রবিন্দু হল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের অবসান। গত কয়েকদিনে যে অগ্রগতির খবর এসেছে তা পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া গত কয়েক সপ্তাহের আলোচনার ফল। ইরান যুদ্ধ অবসানের জন্য আলোচনা করলেও এখন পারমাণবিক বিষয়টি নিয়ে কোনো কথা হচ্ছে না। বাঘাই বলেন, ইরানের মানুষের অধিকার আদায় হয় এমন একটি সমাধানে পৌঁছতে তেহরান প্রতিশ্রুতিবদ্ধ। কোনো চুক্তিতে পৌঁছলে তা দ্রুত প্রকাশ করা হবে বলেও জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। ইরানে আবারও ইন্টারনেট চালু করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন ইসরায়েল হামলার ৮৭ দিন পর সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই তথ্য জানায়। তবে কিভাবে এবং ঠিক কবে থেকে ইরান আবার পুরোপুরি ইন্টারনেট ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে সেই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। ইন্টারনেট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটব্লক্স জানিয়েছে, গত ৮৭ দিন ধরে অধিকাংশ ইরানি নাগরিক বৈশ্বিক ইন্টারনেট ব্যবহার থেকে বিচ্ছিন্ন ছিলেন। কেবলমাত্র সীমিত সংখ্যক মানুষ ব্যয়বহুল ও উন্নত ভিপিএনের মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়েছেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এছাড়া চলমান সংঘাতে প্রাণ হারিয়েছেন এক ইসরায়েলি সেনা সদস্য। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, হিজবুল্লাহর বিস্ফোরক বহনকারী ড্রোন হামলায় নিহত হয়েছেন ১৯ বছর বয়সী সার্জেন্ট নেহরাই লাইজার। নিহত সেনা সদস্য ইঞ্জিনিয়ারিং ইউনিটের ৬০১ ব্যাটালিয়নের সদস্য ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী হিজবুল্লাহর ছোড়া একটি বিস্ফোরক ড্রোনের আঘাতে তিনি নিহত হন। এদিকে সোমবার সকালে লেবাননে চলন্ত যানবাহন লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ৩ জন। তবে এই হামলার কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননের অন্তত ১০টি গ্রামের বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। টানা ৩ বছর পবিত্র হজ পালনের সুযোগ থেকে বঞ্চিত হল গাজার হাজারো মুসলমান। যুদ্ধ, বাস্তুচ্যুতি ও সীমান্ত বন্ধ থাকায় সৌদি আরবে যেতে পারছেন না নিবন্ধিত হজযাত্রীরা। ইতিমধ্যে হজের অপেক্ষায় থাকতেই ৭১ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। দক্ষিণ গাজার খান ইউনিসের একটি তাঁবুর ভেতরে ৬০ বছর বয়সী নাজিয়া আবু লেহিয়ার হাতের মোবাইলে মক্কার কাবা শরীফ তাওয়াফের দৃশ্য চলছে। বিষণ্ণ চোখে তিনি সেই স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। ১ বছর আগে হারিয়েছেন স্বামীকে। এবার স্বপ্ন ছিল স্বামীর স্মৃতিকে সঙ্গী করে পবিত্র হজ পালন করতে মক্কায় যাবেন। যুদ্ধ শুরুর আগে লটারিতে নামও এসেছিল এই দম্পতির, কিন্তু অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্ত আর ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি এক শরণার্থী তাঁবুর
বাসিন্দা। যুদ্ধের আগেই হজের জন্য আমাদের নাম নির্বাচিত হয়েছিল। এরপর এখানে যুদ্ধ শুরু হলো এবং তা আমাদের জন্য এক বিরাট বাধা হয়ে দাঁড়ালো। আমার কেবলই ভয় হয় হজের আকুতি বুকে নিয়ে হয়তো আমিও স্বামীর মতো দুনিয়া ছেড়ে চলে যাব। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা যখন সৌদি আরবে হজ পালনের জন্য জড়ো হচ্ছেন, তখন গাজার বহু মানুষ যুদ্ধ, অবরোধ ও সীমান্ত নিষেধাজ্ঞার কারণে উন্মুক্ত কারাগারে অসহায় বন্দি জীবন পার করছেন। গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রতি বছর ৬,৬০০ জনের হজ কোটা পায় ফিলিস্তিন। এই কোটার প্রায় ৩৮% বরাদ্দ থাকত গাজার মুসলিমদের জন্য। তবে বিগত ৩ বছর ধরে ইসরায়েলি গণহত্যার কারণে গাজার মুসলিমরা হজে যেতে পারেননি। ২০১৩ সাল থেকে লটারিতে নির্বাচিত ২,৪৭৩ জন গাজাবাসী এখনও হজে যাওয়ার অপেক্ষায়। তাদের মধ্যে ৭১ জন ইসরায়েলি হামলা বা স্বাভাবিক কারণে মারা গেছেন। যুদ্ধের আগে গাজার হজ যাত্রীরা সাধারণত রাফা ক্রসিং হয়ে মিশরে যেতেন, এরপর সেখান থেকে কায়রো হয়ে সৌদি আরবে। তবে ২০২৪ সালের মে মাসে রাফা সীমান্তের ফিলিস্তিনি অংশ দখলে নিয়ে বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে বাইরের বিশ্বের সঙ্গে গাজাবাসীর সরাসরি যোগাযোগ কার্যত বন্ধ। যুদ্ধ আর সীমানার বেড়াজাল ভেঙে কবে নাগাদ অবরুদ্ধ গাজাবাসী আবারও পবিত্র মক্কার মাটিতে পা রাখতে পারবেন, সেই উত্তর জানা নেই কারো। তবে নাজিয়াদের মতো হাজারো ফিলিস্তিনের আকুল প্রার্থনা, সব বাধা পেরিয়ে একদিন তারা ঠিকই পূরণ করতে পারবেন আজীবনের লালিত স্বপ্ন। মনিরুজ্জামান বাবু, একাত্তর। আজ হজের দিন ৯ জিলহজ, মূল হজের এই দিনে হাজিরা আরাফার প্রান্তরে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। ৪ বর্গমাইল আয়তনের এই বিশাল সমতল মাঠের দক্ষিণে মক্কা, হাদা, তায়েফ রিং রোড, উত্তরে সাদ পাহাড়। সেখান থেকে আরাফাত সীমান্ত পশ্চিমে আরও প্রায় ১.৫ মাইল বিস্তৃত। মুসলমানদের অতি পবিত্র এই ভূমিতে যার যার মতো সুবিধাজনক জায়গা বেছে নিয়ে তারা ইবাদত করবেন, হজের খুতবা শুনবেন এবং জোহর ও আসরের নামাজ আদায় করবেন। আরাফার ময়দানের মসজিদে নামিরায় জোহরের নামাজের আগে এবছর পবিত্র হজের খুতবা দেবেন মদিনায় মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় টানা তাপপ্রবাহে গত কয়েকদিনে ১৬ জনের মৃত্যু হয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাজ্য প্রশাসন। পৃথক এক বিবৃতিতে রাজ্য প্রশাসনের আওতাধীন সংস্থা তেলেঙ্গানা প্ল্যানিং সোসাইটি জানিয়েছে, রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ১৬টি তাপপ্রবাহের কবলে। এই জেলাগুলোতে ৪৬ ডিগ্রি ছাড়িয়ে গেছে। চূড়ান্ত সতর্কতাও জারি করা হয়েছে। মৃত্যুর ঘটনা ঘটেছে ১৬টি জেলার ৭টিতে। প্রত্যেক মৃতের পরিবারের জন্য ৪ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার। তেলেঙ্গানার রাজ্য আবহাওয়া ভবন জানিয়েছে, শিগগিরই তাপপ্রবাহের পরিস্থিতি বদলানোর সম্ভাবনা নেই। আগামী ২-৩ দিন এই অবস্থা বজায় থাকবে। গত শুক্রবার প্রকাশিত বিশ্বের ৫০টি তপ্ত শহরের তালিকায় তেলেঙ্গানার বেশ কয়েকটি শহর ছিল। ফিলিপাইনে নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ১৭ জন। স্থানীয় সময় সোমবার দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে নিখোঁজদের বেশিরভাগই নির্মাণ শ্রমিক, যারা দুর্ঘটনার সময় কাজ করছিলেন। নিহতদের মধ্যে ৬৫ বছর বয়সী এক মালয়েশীয় নাগরিকও রয়েছেন। তার মরদেহ রবিবার পাশের একটি হোটেল ভবন থেকে উদ্ধার করা হয়। দমকল বাহিনীর কর্মীরা জানিয়েছেন, উদ্ধার করা ব্যক্তিদের একজনকে জীবিত অবস্থায় পাওয়া গেলেও হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। রাজধানী ম্যানিলার উত্তরে অবস্থিত অ্যাঞ্জেলস শহরে ভবনটি কেন ধসে পড়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের সাফল্যের দাবি করেছে রাশিয়া। প্রাথমিক ট্রায়ালে ৩ ধরনের ক্যান্সার নিরাময়ে অসাধারণ কাজ করেছে আরেইমা নামের ওষুধ। ট্রায়ালে সাফল্যের পর এবার সম্পূর্ণ নিজেদের প্রযুক্তিতে আরেইমা উৎপাদনে নেমেছে পুতিনের দেশ। বিস্তারিত অরিসুল ইসলামের প্রতিবেদনে।
মারণব্যাধি ক্যান্সারের চিকিৎসায় দিনরাত এক করে ওষুধ আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীরা। কোনো কোনো দেশ সফলতা পাওয়ার দাবিও করেছে। এবার তাদের দলে নাম লেখালো রাশিয়া। কারো ফর্মুলা নকল করে নয়, বরং সম্পূর্ণ নিজস্ব গবেষণায় উদ্ভাবিত মৌলিক উপাদান দিয়ে তৈরি করেছে ক্যান্সার প্রতিরোধী ওষুধ। গবেষকদের দাবি, প্রাথমিক ট্রায়ালে ফুসফুস ও খাদ্যনালী সহ 3 ধরনের ক্যান্সার চিকিৎসায় সফলতা পেয়েছে অ্যারাইমা নামের ওষুধটি। এবছরের শেষে আরও কিছু জটিল ধরনের ক্যান্সার চিকিৎসায় এই ওষুধের ব্যবহার শুরু করার ইচ্ছা রয়েছে তাদের। কিন্তু কিভাবে কাজ করে এই ওষুধ? চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, অ্যারাইমা ওষুধটি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে। ওষুধটি মানবদেহের রোগ প্রতিরোধকারী সেলের উপর একটি সুরক্ষা কবচ তৈরি করে, যাতে ক্যান্সার কোষ ইমিউনিটি সিস্টেমকে নষ্ট করতে না পারে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উদ্ভাবনী ওষুধ তৈরি করা। শুধু উৎপাদন নয়, নিজস্ব গবেষণা ও প্রযুক্তি উন্নয়নেও আমরা গুরুত্ব দিচ্ছি। আমাদের ওষুধ বেশ কয়েকটি রোগের ক্ষেত্রে অসাধারণ ফল দিয়েছে। আমরা ক্লিনিক্যাল কার্যক্রম আরও বিস্তৃত করছি। 2021 সালে গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতায় এই প্রকল্প শুরু হয়। রাশিয়ার দাবি, গত 5 বছরে দেশটিতে উদ্ভাবিত এটিই একমাত্র নতুন ক্যান্সার বিরোধী ওষুধ। বিশেষজ্ঞদের মতে, স্থানীয়ভাবে উন্নত ক্যান্সারের ওষুধ উৎপাদন রাশিয়ার ওষুধ শিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। অরিসুল ইসলাম, 71। শামুকের স্বাদ আর উৎসবের উচ্ছ্বাসে মুখর স্পেনের লেইদা শহর। 3 দিন ধরে চলা ব্যতিক্রমী এক আয়োজনে জড়ো হন প্রায় 2 লাখ মানুষ। কাতালান ঐতিহ্যের এই উৎসবে খাওয়া হয় 14,000 কেজিরও বেশি শামুক। পরিবার, সংস্কৃতি আর 100 বছরের ঐতিহ্য ঘিরে বিশ্বের সবচেয়ে বড় শামুক উৎসব এখন স্পেনের অন্যতম আকর্ষণ। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। স্পেনের কাতালোনিয়া অঞ্চলের শহর লেইদায় অনুষ্ঠিত হলো বিশ্বের সবচেয়ে বড় শামুক খাবার উৎসব। 3 দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন প্রায় 2 লাখ মানুষ। উৎসব জুড়ে খাওয়া হয় প্রায় 14,000 কেজি শামুক। প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী রান্না, লাইভ মিউজিক আর বর্ণিল শোভাযাত্রায় জমে ওঠে পুরো শহর। স্থানীয় কলেজ নামে পরিচিত দলগুলো নানা রেসিপিতে শামুক রান্না করে, যা শুধু খাবারের আয়োজনই নয়, কাতালান সংস্কৃতির বড় সামাজিক উৎসবেও পরিণত হয়েছে। নদীর তীরে ছোট পারিবারিক আড্ডা থেকে শুরু হওয়া এই আয়োজন 80-র দশকে আনুষ্ঠানিক রূপ পায়। সে সময় অংশ নিয়েছিলেন মাত্র 300 জন মানুষ। আর এবার রেকর্ড 124টি দল ও প্রায় 17,000 অংশগ্রহণকারী যোগ দিয়েছেন উৎসবে। শামুক উৎসব শুধু একটি খাবার নয়, বরং পরিবারের স্মৃতি আর শিকড়ের টান। গত 11 বছর ধরে লন্ডনে বসবাস করলেও প্রতি বছর বড়দিন ও মে মাসে লেইদায় ফিরে আসি এই উৎসবে অংশ নিতে। তবে স্থানীয়দের মতে এই উৎসবের আসল আনন্দ পরিবারের সঙ্গে সময় কাটানো এবং ঐতিহ্যকে ধরে রাখা। এটা অনেকটা প্রোটিন ক্যান্ডির মতো, নোনতা আর গোলমরিচ দেয়া, খুবই ভালো। এই উৎসব মূলত সংহতি ও শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এটা দেখাটা গর্বের বিষয় বলে আমার কাছে মনে হয়। দলটি কতটা বড় হয়ে উঠেছে এবং সবাই কতটা আনন্দিত। এদিকে স্থানীয়দের পাশাপাশি স্পেনের বিভিন্ন অঞ্চল থেকেও হাজারো মানুষ যোগ দেন এই উৎসবে। প্রতি বছরই বাড়ছে অংশগ্রহণকারী আর শামুকের সংখ্যা, যা লেইদার এই ঐতিহ্যকে আরও জনপ্রিয় করে তুলেছে। নাহিদা রিন্থি, 71। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।